আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লেকচার 1-এর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দ্বিতীয় অংশের প্র্যাকটিস শিটগুলোর সমাধান করব, যেখানে 10টি বাংলা বাক্য ছিল, যেগুলো আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, গবেষকরা গ্রিনহাউস প্রক্রিয়ার কিছু সমাধান খুঁজে পেয়েছে। তো আমরা প্রথমত এই যে সেন্টেন্স এর স্ট্রাকচারটা একটু স্মরণ করার চেষ্টা করব। যে আমরা জানি একটা সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সেন্টেন্সের সাবজেক্টকে আমাদের খুঁজে বের করতে হবে, এরপরে আমরা দেখব ফাইনাইট ভার্ব, তারপরে আমরা বাকি অংশটা দেখব এবং সেগুলো সাজাতে থাকব এক এক করে, তাহলে আমার সেন্টেন্স স্ট্রাকচারালি দাঁড়িয়ে যাবে। যেমন আমরা যদি ভেঙে ভেঙে সেন্টেন্সটা করার চেষ্টা করি, গবেষকরা, তো গবেষকরা ইংরেজি হচ্ছে গবেষক, ইংরেজি রিসার্চার, আর যেহেতু গবেষকরা আছে প্লুরাল, তাহলে আমরা রিসার্চার্স দিব। রিসার্চার্স। গ্রিনহাউস, গ্রিনহাউস শব্দটি ইংরেজি আমরা দিব গ্রিনহাউস। প্রক্রিয়া বলতে আমরা এখানে ইফেক্ট দিতে পারি। কিছু ইংরেজি আমরা দিব হচ্ছে সাম। সমাধান, তো সমাধান ইংরেজি আমরা দিতে পারি হচ্ছে সলিউশন, আর কিছু বসলে সেখানে সলিউশনস হয়ে যাবে। এরপরে খুঁজে পাওয়া, তো খুঁজে পাওয়া ইংরেজি হচ্ছে ফাইন্ড, খুঁজে পাওয়া। আর পেয়েছে, এই অংশটা আমাদের ইন্ডিকেট করে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে আমরা খুব সহজে এই জায়গাটা করতে পারি এভাবে, যে হ্যাভ অথবা হ্যাজ ফাউন্ড, খুঁজে পেয়েছে। এবার আমরা সেন্টেন্সটা একটু সাজিয়ে লেখার চেষ্টা করব। তো সাবজেক্টকে নিয়ে আসতে পারি, গবেষকরা গ্রিনহাউস প্রক্রিয়ার কিছু সমাধান খুঁজে পেয়েছে। তাহলে সাবজেক্ট হচ্ছে গবেষকরা, তাহলে আমরা লিখব রিসার্চার্স। যেহেতু প্লুরাল আছে, এবার খুঁজে পেয়েছে, ফাইনাইট ভার্ব লাগবে। খুঁজে পেয়েছে হচ্ছে এই যে ফাইনাইট ভার্ব হ্যাভ ফাউন্ড। হ্যাভ ফাউন্ড, খুঁজে পেয়েছে। এরপরে আমরা দেখব হচ্ছে কিছু সমাধান। তো কিছু সমাধান ইংরেজি হচ্ছে সাম সলিউশনস, কিছু সমাধান। তাহলে আমরা এখানে দাগিয়েছি গবেষকরা খুঁজে পেয়েছে কিছু সমাধান, বাকি আছে গ্রিন হাউস প্রক্রিয়ার। তো সলিউশন, এরপরে হচ্ছে সলিউশন টু হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো সলিউশন টু দ্য গ্রিন হাউস ইফেক্টস। তাহলে হলো রিসার্চার্স হ্যাভ ফাউন্ড সাম সলিউশনস টু দ্য গ্রিন হাউস ইফেক্ট। এর অর্থ হচ্ছে গবেষকরা গ্রিন হাউস প্রক্রিয়ার কিছু সমাধান খুঁজে পেয়েছে। আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাব। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে, বিজ্ঞানীরা উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের জন্য পরীক্ষা চালাতে পারে। তো সেন্টেন্সটি যদি আমরা আবার ভেঙে ভেঙে ইংরেজিটা করতে পারি, তাহলে হচ্ছে দেখেন বিজ্ঞানীরা, তো বিজ্ঞানীরা, বিজ্ঞানী ইংরেজি হচ্ছে সায়েন্টিস্ট। তো বিজ্ঞানীরা এটা হচ্ছে প্লুরাল আছে, তাই আমরা দিব হচ্ছে সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট। উচ্চ ফলনশীল জাত, উচ্চ ফলনশীল জাত ইংরেজি হবে হচ্ছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস অফ ক্রপস। উদ্ভাবনের জন্য, উদ্ভাবনের জন্য শব্দটা আমরা এইভাবে দিতে পারি যে টু ডেভেলপ বা ফর ডেভেলপিং। পরীক্ষা, পরীক্ষা ইংরেজি হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট। চালাতে পারে, এই চালানো ইংলিশ হচ্ছে কন্ডাক্ট। কন্ডাক্ট।
আর চালাতে পারে, এই চালাতে পারে এই অংশটা যদি আমরা স্পেশালি করতে চাই, চালাতে পারে, পোলাইটলি স্পিকিং এটা হবে হচ্ছে মে কন্ডাক্ট। আমরা অনেকেই বলবো যে ক্যান কন্ডাক্ট, যে ক্যান শব্দটা এটা হচ্ছে পোলাইটলি স্পিকিংয়ে হয় না, যেহেতু এখানে বিজ্ঞানীরা বলছে, তো আমরা এখানে বলতে পারি মে কন্ডাক্ট। পোলাইট স্পিকিংয়ে মে শব্দটা ব্যবহার হয়। এখন এই জিনিসটা যদি আমরা সাজাতে চাই, তাহলে প্রথমত আমার সাবজেক্ট লাগবে বিজ্ঞানীরা, তাহলে আমরা দিই সায়েন্টিস্ট পরীক্ষা চালাতে পারে, মে কন্ডাক্ট এক্সপেরিমেন্টস, মে ফাইনাইট ভার্ব নিয়ে চলে আসছি, কন্ডাক্ট চালাতে পারে কি পরীক্ষা, মে কন্ডাক্ট এক্সপেরিমেন্টস, তাহলে আমরা দিলাম বিজ্ঞানীরা পরীক্ষা চালাতে পারে উদ্ভাবনের জন্য, টু ডেভেলপ, উদ্ভাবনের জন্য উচ্চ ফলনশীল জাত, উচ্চ ফলনশীল জাত, টু ডেভেলপ হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস অফ ক্রপস, এটা আমরা দিতে পারি। তৃতীয় সেন্টেন্সটি হচ্ছে ডেঙ্গু একটি ভাইরাস সংগঠিত জ্বর যা একটি নির্দিষ্ট প্রজাতির মশার কারণে হয়ে থাকে। এখানে সেন্টেন্সকে যদি আমরা ভেঙে ভেঙে করতে চাই, ডেঙ্গু, তাহলে ডেঙ্গু শব্দটাকে আমরা লিখে ফেলি, ডেঙ্গু একটি, একটি এ ভাইরাস সংগঠিত জ্বর, এটা আমরা একসাথে দিতে পারি, ভাইরাস সংগঠিত জ্বর শব্দটা এইভাবে লিখতে পারি আমরা, ভাইরাস ইনফেক্টেড ফিভার, ভাইরাস ইনফেক্টেড ফিভার, এখানে যা অর্থ আমরা হুইচ দিতে পারি, হুইচ দিতে পারে, অথবা এটাকে আমরা সেন্টেন্সের সাথে অ্যালাইন করে ফেলতে পারবো, একটি নির্দিষ্ট প্রজাতির মশার কারণে হয়ে থাকে, একটি নির্দিষ্ট, তাহলে একটি নির্দিষ্ট, তাহলে আমরা বলতে পারি এ নির্দিষ্ট, স্পেসিফাইড, স্পেসিফিক, স্পেসিফিক প্রজাতির, প্রজাতির ইংরেজি হচ্ছে স্পেসিস, মশার কারণে, স্পেসিস প্রজাতির মশা, প্রজাতির মশাকে আমরা বলতে পারি স্পেসিস অফ মসকিউটোস। কারণে হয়ে থাকে, এই কারণে হয়ে থাকে এই অংশটাকে আমরা এভাবে দিতে পারি কজড বাই, কজড বাই। তাহলে এখন যদি আমরা এটাকে বাংলা করতে চাই, তাহলে সাবজেক্ট আসবে ডেঙ্গু, এই সম্পূর্ণটাকে যদি আমরা ইংলিশে এখন একটা সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে আসবে ডেঙ্গু হয়, ডেঙ্গু ইজ এ ভাইরাস ইনফেক্টেড ফিভার, তার মানে ডেঙ্গু একটি ভাইরাস সংগঠিত রোগ যা একটি নির্দিষ্ট প্রজাতির মশার কারণে হয়ে থাকে। তাহলে এটা ডিরেক্ট আমরা রিডিউস করতে পারি ক্লজটা, কজড বাই হয়ে থাকে এ একটি নির্দিষ্ট প্রজাতির মশার কারণে, এ স্পেসিফিক স্পাইসেস অফ mosquito. Dengue is a virus infected fever caused by a specific species of mosquito. পরবর্তী বাক্যটি হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে গমন করছি।
তাহলে এই সেন্টেন্সটা দেখুন, এখানে কিন্তু সাবজেক্ট নাই, এক স্থান থেকে অন্য স্থানে গমন করছি, সাবজেক্ট নাই। তো এক্ষেত্রে আমরা সাবজেক্টটা উজ্জ্ব আছে ধরে নিতে পারি। এখানে আমরা বলতে পারি আমরা এক স্থান থেকে অন্য স্থানে গমন করছি। কেউ লিখতে পারেন আমি এক স্থান থেকে অন্য স্থানে গমন করছি, হতে পারে। তাহলে এক স্থান থেকে অন্য স্থান, এক স্থান থেকে অন্য স্থান ইংরেজি হচ্ছে ওয়ান প্লেস টু আনাদার। টু আনাদার। গমন করছি মানে করিতেছি হতে পারে, বা করছি বলা যেতে পারে। তাহলে করছি যদি বলি, এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে করতে পারি, করছি। তাহলে গমন করা ইংরেজি কি? গমন করা ইংরেজি হচ্ছে ট্রাভেল। তাহলে আমরা বলতে পারি, আমরা যদি উই ধরি তাহলে বলতে পারে আর ট্রাভেলিং, ট্রাভেলিং। তাহলে আসেন জিনিসটাকে এবার সেন্টেন্সটাকে একটু সাজিয়ে ফেলি। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট আমরা উই ধরতে পারি, আমরা উই ধরলাম। উই আর ট্রাভেলিং এক স্থান থেকে অন্য স্থানে। ট্রাভেলিং এক স্থান থেকে অন্য স্থানে। উই আর ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। তাহলে এক স্থান থেকে অন্য স্থান ইংরেজি হচ্ছে ওয়ান প্লেস টু আনাদার। আর যখন বলছে এক স্থান থেকে অন্য স্থানে, যখন অন্য স্থানে বলেছি তখন এই জায়গাটা একটু আমরা ঠিক রাখবো। অন্য স্থানে বলেছি তখন আমরা এখানে বলতাম ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, এক স্থান থেকে অন্য স্থানে। যদি বলতো এক স্থান থেকে অন্য স্থান তখন ফ্রম ওয়ান প্লেস টু আনাদার বললেই, ওয়ান প্লেস টু আনাদার বললেই এক স্থান থেকে অন্য স্থান হবে। তাহলে উই আর ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার এর অর্থ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে গমন করছি। পরবর্তী সেন্টেন্স হচ্ছে সময়ের অপচয় কমিয়ে মেট্রো রেল ব্যবস্থা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। তাহলে এটাকে যদি ভেঙে ভেঙে আমরা বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করি, সময়ের অপচয় ইংরেজি হবে টাইম ওয়েস্ট, টাইম ওয়েস্ট। টাইম ওয়েস্ট বলতে আমরা সময়ের অপচয় বোঝাতে পারি, আবার ওয়েস্ট অফ টাইমও বলতে পারি, ওয়েস্ট অফ টাইম, সময়ের অপচয় হতে পারে। কমিয়ে, তো রিডিউস মানে কমানো, আর এখানে চেয়েছে কমিয়ে, তাহলে রিডিউসিং। তাহলে সময়ের অপচয় কমিয়ে, এটাকে যদি আমরা একসাথে লেখার চেষ্টা করি, এটাকে যদি আমরা একসাথে লেখার চেষ্টা করি তখন সেটা হবে হচ্ছে সেকেন্ড, সময়ের অপচয় কমিয়ে যদি আমরা বলার চেষ্টা করি তাহলে হবে রিডিউসিং ওয়েস্ট অফ টাইম, রিডিউসিং ওয়েস্ট অফ টাইম, সময়ের অপচয় কমিয়ে। মেট্রো রেল ব্যবস্থা, মেট্রো রেল ব্যবস্থা আমরা ইংরেজি দিব হচ্ছে মেট্রো রেল, মেট্রো রেল সিস্টেম, মেট্রো রেল ব্যবস্থা আমাদের, আমাদের ইংরেজি আওয়ার, আওয়ার অর্থনীতিকে, অর্থনীতি হচ্ছে ইকোনমি, ইকোনমি সমৃদ্ধ করা, তাহলে সমৃদ্ধ করবে, অবশ্যই এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, তার মানে হবে হচ্ছে উইল এনরিচ, উইল এনরিচ। তাহলে এবার সেন্টেন্সটাকে যদি আমরা সাজিয়ে ফেলি, সময়ের অপচয় কমিয়ে, সময়ের অপচয় কমিয়ে, তাহলে আমরা লিখব হচ্ছে রিডিউসিং দ্য, নির্দিষ্ট করছি, ওয়েস্ট অফ টাইম, সময়ের অপচয় কমিয়ে। এবার আসেন সাবজেক্ট নিয়ে চলে আসি, মেট্রো রেল ব্যবস্থা, মেট্রো রেল সিস্টেম, মেট্রো রেল ব্যবস্থা সমৃদ্ধ করবে, উইল
এনরিচ উইল এনরিচ সমৃদ্ধ করবে আওয়ার ইকোনমি। সেন্টেন্সটি হয়ে গেল। এরপর পরবর্তী সেন্টেন্স হচ্ছে বায়ু ইঞ্জিন 1712 সালে আবিষ্কৃত হয়েছে। ভেঙে ভেঙে যদি বলার চেষ্টা করি তাহলে বায়ু ইঞ্জিন এর ইংরেজি হবে হচ্ছে দ্য উইন্ড ইঞ্জিন। বায়ু ইঞ্জিন 1712 সালে, তাহলে আমরা বলবো ইন 1712 আবিষ্কৃত হয়েছে। আবিষ্কৃত হওয়া, যেহেতু এটা অতীতের কোনো কাজ বোঝাচ্ছে তাহলে, এবং আবিষ্কৃত কেউ একা একা হতে পারে না, তাই প্যাসিভ করব ওয়াজ ইনভেন্টেড। ওয়াজ ইনভেন্টেড। তাহলে যদি সঠিকভাবে সেন্টেন্সটা লিখি, বায়ু ইঞ্জিন দ্য উইন্ড ইঞ্জিন আবিষ্কৃত হয়েছে, ওয়াজ ইনভেন্টেড আবিষ্কৃত হয়েছে 1712 সালে, ইন 1712 সালে। সেন্টেন্সটি পরিপূর্ণ হলো। পরবর্তী সেন্টেন্স দেখব, শাকসবজিতে প্রায় সব ধরনের ভিটামিন পাওয়া যায়। এটিও যদি একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি, শাকসবজি ইংলিশে ভেজিটেবল, তাহলে শাকসবজি ইংরেজি ভেজিটেবল, কিন্তু এখানে আছে শাকসবজিতে, এই তে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। ইন ভেজিটেবলস, ইন ভেজিটেবলস, ইন ভেজিটেবলস প্রায় সব রকমের, প্রায় সব রকমের, প্রায় সব অলমোস্ট অল টাইপস, প্রায় সব রকমের ভিটামিন, রকমের ভিটামিন, তাহলে সব রকমের ভিটামিন, অলমোস্ট অল টাইপস অফ ভিটামিন, ভিটামিনস পাওয়া যায়, পাওয়া যায়, পাওয়া যায়, পাওয়া ইংলিশটা হচ্ছে ফাউন্ড, তাহলে হবে হচ্ছে ফাউন্ড। এখন যেহেতু প্যাসিভে আসবে এই জন্য আর ফাউন্ডস, কেন ভিটামিন ছিল এই জন্য। এখন আসেন সেন্টেন্সটা সাজিয়ে ফেলি। আমরা বলবো প্রায় সব রকমের ভিটামিন, তাহলে এটার ইংলিশ হবে প্রায় সব রকমের ভিটামিন, অলমোস্ট। কিছুদিন আগে আমরা অলমোস্টের একটা রুলসও শিখেছি অলরেডি, অলমোস্ট অল টাইপস অফ ভিটামিনস, প্লুরাল আছে এই জন্য আর ফাউন্ড, পাওয়া যায় কোথায়, ভেজিটেবলে, ইন ভেজিটেবলস, শাকসবজিতে সব ধরনের ভিটামিন পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব হচ্ছে, ভূমিকম্পের ফলে অনেক সময় বড় ধরনের প্রাণহানি ঘটে। এখানে ভূমিকম্প ইংরেজি আর্থকুয়েক লিখে ফেলি, আর্থকুয়েকস, ভূমিকম্পের ফলে অনেক সময়, এই অনেক সময় শব্দটাকে আমরা একটু সহজে উপস্থাপন করতে পারি প্রায়শ। অনেক সময় বলতে প্রায়শ বোঝায়, যেটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ওফেন। ওফেন বড় ধরনের প্রাণহানি ঘটে, বড় ধরনের প্রাণহানি ঘটে, তাহলে এটা প্রাণহানি ঘটে, এটা একসাথে করলে আমরা বলতে পারি এ লার্জ লস অফ লাইফ। তাহলে ভূমিকম্পের ফলে বড় ধরনের প্রাণহানি, তাহলে বড় ধরনের প্রাণহানি যদি আমরা বলতে চাই তাহলে এখানে আমরা ঠিক বিষয়টাকে এভাবে আনতে পারি, বড় ধরনের প্রাণহানি, এ লার্জ লস অফ লাইফ, বড় ধরনের প্রাণহানি ঘটে। এই ঘটে বলতে এখানে আমরা আসলে বিষয়টাকে এইভাবে নিয়ে যেতে পারি, লিড,
এটা ঘটায় আর কি। তাহলে বিষয়টা যদি আমরা এবার একটু সহজ করার চেষ্টা করি, সাবজেক্ট হিসেবে আসবে আর্থকুয়েক। তাহলে আমরা আর্থকুয়েকস বলবো, যদি ভূমিকম্পের ফলে, যেহেতু সিঙ্গুলার নাউন একা বসতে পারে না, প্লুরাল করে দিতে হবে, আর্থকুয়েকস। আচ্ছা, ঘটাতে পারে, বিষয়টা হচ্ছে ভূমিকম্পের ফলে অনেক সময় বড় ধরনের প্রাণহানি ঘটে, মানে বড় ধরনের প্রাণহানি ঘটাতে পারে এটা। এখন বিষয়টা হচ্ছে যে একটা সেন্টেন্স যখন আমরা ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করি, সব সময় একেবারে আক্ষরিক অনুবাদ না করে আমরা ভাবার্থ অনুবাদও করতে পারি মোর ন্যাচারাল ওয়েতে। যেমন এখানে আমরা বলছি ভূমিকম্পের ফলে অনেক সময় বড় ধরনের প্রাণহানি ঘটে, আমরা কিন্তু একটু ন্যাচারালি বলতে গেলে এটা এরকম বলতে পারি যে ভূমিকম্পের ফলে অনেক সময় বড় ধরনের প্রাণহানি ঘটে থাকে, বা ভূমিকম্প অনেক সময় বড় ধরনের প্রাণহানি ঘটাতে পারে। যদি এরকম বলতাম তাহলে আমরা এরকম বলতে পারি আর্থকুয়েকস ক্যান লিড। তো লিডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হবে, লিড টু। আচ্ছা, এখানে তো আরেকটা বিষয়, আর্থকুয়েক ক্যান ওফেন, লিড টু এর আগে আমরা ওফেন দিব, প্রায়। লিড টু এ লার্জ লস অফ লাইফ। এটাকে আমরা আরেকটু ন্যাচারাল ওয়েতে উপস্থাপন করতে পারি, আমি এটা বলতে পারি যে আর্থকুয়েকস ওফেন রেজাল্ট ইন, বয়ে আনে আর কি, রেজাল্ট ইন, এটা ফ্রেজাল ভার্ব ঢুকিয়ে দিলাম এখানে, মেজর লস অফ লাইফ। এই জায়গাটা খেয়াল করতে হবে, আমরা এখানে এই যে প্রাণহানি ঘটায়, এটা বয়ে আনে শব্দটা ব্যবহার করছি, রেজাল্ট ইন, বয়ে আনে, মেজর লস অফ লাইফ। পরবর্তী যে সেন্টেন্সটা আছে দেখি, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং এটি একটি নতুন সমাজ গঠনের মূল ভিত্তি। আচ্ছা, তো দেখি আমরা সেন্টেন্সটা যদি ব্যবচ্ছেদ করতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটাকে আমরা একটু আলাদা করে ফেলব। তাহলে শিক্ষা শব্দটাকে যদি আমরা আলাদা করি, শিক্ষায়, তাহলে এডুকেশন, এডুকেশন হয় জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ইংলিশ আমরা এখানে দিব হচ্ছে, এখানে দুইটা শব্দ ইউজ করা যায়, সাধারণত আমরা জানি হচ্ছে ব্যাকবোন, মেরুদণ্ড। আরেকটি শব্দ আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে কর্নার স্টোন, কর্নার স্টোন শব্দটা আমরা ইউজ করতে পারি। জাতির, জাতি ইংলিশ হচ্ছে নেশন, আর যখন জাতির বুঝিয়েছে তখন অফ নেশন, রবায়ের থাকলে অফ চলে আসে। তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড শব্দটাকে যদি আমরা একটু আলাদা করে লিখি তাহলে হবে এডুকেশন ইজ দ্য কর্নারস্টোন, এডুকেশন ইজ দ্য কর্নারস্টোন অফ, আমরা বিষয়টাকে এভাবে রাখতে পারি, অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা অফ নেশন না দিয়ে আমরা আরও সুন্দর করে বলতে গেলে অফ এ নেশন, একটি জাতির মেরুদণ্ড বলতে পারি। এবং, তাহলে এবং হলে আমরা এখানে অ্যান্ড লিখলাম, এরপরে বলছে এটি একটি, এটাও আমরা একটু ভেঙে ফেলি, এটি একটি, এটি ইট, একটি, এ উন্নত, ডেভেলপড সমাজ, সোসাইটি গঠনের মূল ভিত্তি। সমাজ গঠনের মূল, মূল হচ্ছে মেইন বলা যায়, ভিত্তি ফাউন্ডেশন, ফাউন্ডেশন। তাহলে এটাকে যদি আমরা আবার একটু সিম্পল ওয়েতে লেখার চেষ্টা করি সেন্টেন্সের মধ্যে, এটি, তাহলে এবং অ্যান্ড ইট, এটা হয়, ইট ইজ দ্য মূল ভিত্তি, মেইন ফাউন্ডেশন অফ, তাই তো, মূল ভিত্তি বলতে আমরা প্রিন্সিপাল ফাউন্ডেশনও বলতে পারি, ইট ইজ দ্য মেইন ফাউন্ডেশন অফ
এ একটি উন্নত সমাজ, অফ এ ডেভেলপড সোসাইটি। এডুকেশন ইজ দ্য কর্নারস্টোন বা ব্যাকবোনও আপনি দিতে পারেন এখানে। এই কর্নারস্টোন শব্দটার এখানে আমরা হচ্ছে ব্যাকবোনও ইউজ করতে পারি। অনেকে আমরা ব্যাকবোন শব্দটার সাথে পরিচিত বেশি, ব্যাকবোনও ইউজ করা যাবে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নয়ন আমাদের দৈনন্দিন জীবনের গতিশীলতা বাড়িয়েছে। আমরা প্রথমেই শব্দগুলো ভেঙে ফেলব। তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি ইংরেজি আমরা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বলি, যেহেতু র আছে তার মানে অফ ইনফরমেশন টেকনোলজি, আর এর সাথে আমরা অ্যাড করব হচ্ছে উন্নয়ন। তাহলে তথ্য প্রযুক্তির উন্নয়ন, তখন আমরা বলতে পারি দ্য ডেভেলপমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি। দ্য ডেভেলপমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি। আমাদের, তাহলে আমাদের ইংরেজি আওয়ার, দৈনন্দিন জীবনের, তো দৈনন্দিন হচ্ছে ডেইলি, জীবন লাইফ, আর জীবনের যদি বলি তাহলে হবে হচ্ছে অফ লাইফ। গতিশীলতা, গতিশীলতা ইংরেজি হচ্ছে পেস, পেস মানে হচ্ছে গতিশীলতা। বাড়িয়েছে, তো বাড়িয়েছে শব্দটা আমরা ভেঙে ফেললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা হ্যাজ অথবা হ্যাভ দিতে পারি। হ্যাজ এক্সিলারেটেড, বাড়িয়েছে। এক্সিলারেটেড। এখন আমরা সেন্টেন্সটাকে একসাথে করব। তাহলে তথ্য প্রযুক্তির উন্নয়ন, তাহলে সাবজেক্ট আনবো দ্য ডেভেলপমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি গতিশীলতা বাড়িয়েছে, তাহলে হ্যাজ এক্সিলারেটেড গতিশীলতা, দ্য পেস, দ্য পেস আমাদের দৈনন্দিন জীবনের, অফ আওয়ার ডেইলি লাইফ। তাহলে প্রথমে বললাম তথ্য প্রযুক্তির উন্নয়ন, দ্য ডেভেলপমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি গতিশীলতা বাড়িয়েছে, হ্যাজ এক্সিলারেটেড দ্য পেস আমাদের দৈনন্দিন জীবনের, অফ আওয়ার ডেইলি লাইফ। তো এই হচ্ছে আজকের 10টা সেন্টেন্স মেকিং। আশা করছি আপনারা এরকম ভেঙে ভেঙে সেন্টেন্সগুলো তৈরি করা শিখবেন বা নিজেরা চেষ্টা করবেন। আগামী দিন দ্বিতীয় লেকচার অর্থাৎ লেকচার 2 সম্বন্ধে আমরা কথাবার্তা বলবো। ধন্যবাদ সবাইকে।